अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ধর্মরাজ, এটা তো খুব খুশির কথা। আমি আজ খুব খুশি সন্তু। মা আমার কথা শুনেছেন, তোকে না যেতে দিয়ে আর আমি পুরো বাড়ির খুশিটাকে ফিরিয়ে এনেছি বাবা। আরে তোরা সব তাড়াতাড়ি কর, জানিস না হিতে না তরুলের আশীর্বাদের ব্যবস্থা করতে হবে। চলো। আরে আরে কি করছেন? এসো। আরে চল চল আরে চল। আরে ভাই, এই হলো সেই দোষী আপনার সামনে দাঁড়িয়ে আছে। আরে উনি মিথ্যে কথা বলছে মালিক। মিথ্যে বলছি না, আমি হাতে নাতে ধরেছি আমি ওকে। কারখানা থেকে যে হিরে চুরি হচ্ছে সেটা এ করেছে। আরে ভাই, ও একটা ডাকাত। ডাকাত দেখেছেন আপনি? আপনি কাজ দিলেন আর এ আপনার পেছন থেকে লুকিয়ে লুকিয়ে লুট করার চেষ্টা করছে। আমি লুট করতে পারি কিন্তু চোর নই। আর আমি অপরাধ করিনি। আমি লুট করতাম, আর যারা আমাদের মতো লোকেদের গায়ে হাত তোলে তাদের হাত। কিন্তু কি করব মালিক, আপনার নুন খেয়ে ফেলেছি আমি। একটা কথা শুনে রাখুন, বড় লোকদের থেকে কেড়ে নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার অভ্যেস আছে। পেছন থেকে ছুরি মেরে কখনো লুট করি না। ভুলটা আপনিও করছেন আর ভুলটা ইনিও করছেন, আর প্রমাণ ছাড়া আপনি আমার গায়ে হাত তুলেছেন। সবাই বলে যে ধর্মরাজ ন্যায়ের পথে চলেন, তবে আমি একটা কথা বলছি, আজকের পরে আমি আপনাকে ধর্মপুরের মালিক বলে মনেই করি না। না আপনার এই পদের যোগ্যতা আছে, না এই ব্যবসার। আমার বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছিস, বুঝতে পারলি? এই ধর্মরাজের বাড়িতে, ধর্মরাজের সামনে দাঁড়িয়ে আছিস তুই। মুখ সামলে। আমাদের মতো লোকেরা যে কাজটা করে না ধর্মরাজ, সেটা প্রাণ দিয়ে করে। আর আজ থেকে, মানে এখন থেকেই আমি আপনার চাকরি ছেড়ে দিচ্ছি। কেন? কারণ আমি এমন লোকের সাথে কাজ করি না যার নীতিবোধটাই কাঁচা, যে এটাই জানে না মিথ্যেটা কি আর সত্যিটা কি। তাছাড়াও এই থাপ্পড়ের জবাব তো আমিও আপনাকে দিতে পারি ধর্মরাজ, কিন্তু কিছু সম্পর্ক থাকে, তাই সেটা করতে পারবো না। আর এই যে স্যার, আপনি, ভগবান আপনাকে অনেক বুদ্ধি দিয়েছেন, সেটা আপনি সঠিকভাবে কাজে লাগান আর চোরকে খুঁজে বার করুন। সত্যি মালিক, ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো। কাঞ্চিকাকে এরকম করতে পারে না। তুই মাঝখানে কথা বলবি না একদম। বললো না, হাতে নাতে ধরেছে ওকে। এটা কি করে হতে পারে? উনি এরকম কাজ করতেই পারেন না।
এই নে দুধ। এমনটা কি করে করতে পারেন উনি? কি হয়েছে বাবা, কি বিড়বিড় করছিস? আজ প্রথমবার কোনো প্রমাণ ছাড়া আমার বাবার উপর হাত তোলা হলো, আর আমি কিচ্ছু করতে পারলাম না। দেখ মৌলিক, ধর্মরাজ মাহিয়া বংশী তোর বাবা, কোনো কাঞ্চি বাগেলা নয়। সেটা বাকি সবার জন্য, কিন্তু তুমি আর আমি তো সত্যিটা জানি। উনি এরকম ভুল করবেন না, এই কাজ উনি করতেই পারেন না। কতটা জানিস তুই ওর ব্যাপারে? হ্যাঁ, আমি চিনি ওকে, হাড়ে হাড়ে চিনি আমি ওকে। ও একটা ডাকাত। ডাকাত লোককে কি করে ঠকাতে হয় সেটা ওর কাছ থেকে শিখতে হয়। আগে আমাকে ঠকিয়েছে, এবার আমার ভাইকে। নিচু জাতের লোকেরা এরকমই হয়। আমার তো মনে হয় তুমি ওনাকে চিনতে ভুল করেছ। আর যদি উনি এরকম হতেন তাহলে সমস্ত গ্রামবাসীদের হয়ে বাবার বিরুদ্ধে দাঁড়াতেন কি করে? 10 দিনের মধ্যে হিরে পালিশের কাজ শিখে নেবেন এই কথা দিতেন। আজকেও উনি ইচ্ছে করলে বাবার গায়ে হাত তুলতেই পারতেন। মৌলিক তুই যার ব্যাপারে এত কিছু ভাবছিস সে তার যোগ্যই নয়। আমি ওকে ভরসা করি না। আর এত সহজেই তুমি বিশ্বাস করে নিলে যে উনি এই কাজটা করতে পারেন। আরে আজ তোমার আর ওনার সম্পর্কের জন্য উনি কিছু করেননি। তুই এখনো ছোট মৌলিক, কিচ্ছু জানিস না। তুই কেন বুঝতে চাইছিস না ও ভালো নয়? আমার মনে হয় ওনার প্রতি তুমি একটা ভুল ধারণা তৈরি করে রেখেছ। তাই এই বিষয়ে তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। একটা কথাই জানি যে উনি আমার পিতা, আর আমার পিতা হয়ে এত ঘৃণ্য কাজ উনি করবেন না। আর সত্যিটা আমি জেনেই ছাড়ব। বাবা ওনাকে ছাড়বেন না, শাস্তি দেবেন, যেমনটা আমাকে, হিতেন্দাকে, এমনকি বিভাগেও দিয়েছেন। আর উনি তো একজন সামান্য কারিগর, কিন্তু ওই কারিগর আমার পিতা হন। আর কোনো দোষ না করে কোনো প্রমাণ ছাড়াই উনি শাস্তি পাবেন, এমনটা আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। আয় বাবা, কি হয়েছে বল, কি বলবি? বাবা, আজ প্রথমবার কোনো প্রমাণ ছাড়া তুমি কারোর উপর হাত তুললে। তুই কাঞ্জির হয়ে ওকালতি করতে এসেছিস আমার কাছে? কারোর পক্ষ নিয়ে আমি কথা বলছি না, কিন্তু আজ প্রথমবার কোনো প্রমাণ ছাড়াই তোমাকে সিদ্ধান্ত নিতে দেখলাম, তাই আর চুপ থাকতে পারলাম না। শোন বাবা, তুই সবেমাত্র এই ব্যবসায় পা ফেলেছিস, সমস্ত বিষয়ে জ্ঞান তুই এখনো পাসনি। কখনো কখনো বাবা যেটা দেখা যায় সেটা যেরকমটা দেখা যায় সেরকমটা হয় না। আবার আসলে যে ঘটনাটা ঘটছে সেটা আবার আমরা দেখতে পারি না। কিন্তু তুই একদম চিন্তা করিস না, আমি যে কাজটা করছি একদম ঠিক কাজ করছি। ঠিক হচ্ছে না বাবা, একেবারেই ঠিক হচ্ছে না। ওনার কাজ আমি দেখেছি বাবা। যে কাজ শিখতে মানুষের বছরের পর বছর লেগে যায়, সেই কাজ উনি খাওয়া ঘুম ত্যাগ করে 10 দিনের মধ্যে শিখে নিয়েছেন। তোমার মনে আছে বাবা, গ্রামবাসীদের মঙ্গলের জন্য উনি তোমাকেও জমি দিতে অস্বীকার করেছিলেন। সবার সামনে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তোমাকে, যে মানুষটা সামনে থেকে প্রতিবাদ করে সে তোমার পিছনে গিয়ে কেন এমন কাজ করবেন বাবা? এটাও তো হতে পারে যে বিরাট মেশোর কোনো একটা ভুল হয়েছিল, আর ওনার কথা তুমি প্রমাণ ছাড়াই মেনে নিলে। হ্যাঁ, মেরেছি আমি, কারণ আমি এটা ভালো মতন জানি যে কখন কিভাবে কারো উপর বিশ্বাস করতে হয়। আর আমি যে কাজটা করছি অনেক ভেবে চিন্তা করছি, তুই চিন্তা করিস না এটা নিয়ে, ব্যাস। আরে তোর বাবাকে বিশ্বাস করিস তো নাকি? করিস না নাকি? বাবা, তুমি যখন নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে কথাই শুনবে না, তখন আমি আর কি বলতে পারি। কিন্তু এইটুকু নিশ্চয়ই বলবো তোমায় যে কাঞ্জি বাঘেলাকে বের করে দেওয়ায় ওনার ক্ষতি হয়নি, ক্ষতিটা হয়েছে তোমার। এই শোন একবার, তুই আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিস সেটা তো ঠিক আছে, ছাড়। আরও একটা বিষয় এখানে বুঝতে পারলাম না বাবা। এই কয়েকদিন আগেও তুই কাঞ্জির বিরুদ্ধে কথা বলছিলি, হঠাৎ করে
তোর মনে ওর জন্য এত সহানুভূতির উদয় হলো কোথা থেকে? কারণ আমি ধীরে ধীরে ব্যবসার সবকিছু শিখছি। কারণ আমি একদিন ধর্মরাজ মাহিয়া বংশীর মতো হতে চাই, যে দুপক্ষের কথা ভাবার পরেই কোনো সিদ্ধান্ত নেয়, যেমনটা এতদিন তুমি করে এসেছো বাবা। ওমা, তুমি এখানে কখন এলে? আপনার অপেক্ষা করছিলাম মালিক। তোমার শরীর টরীর ঠিক আছে তো? এসব কি মালিক মালিক বলে ডাকছো? কেন কটাক্ষ করছো আমাকে এভাবে বলো তো? হ্যাঁ, কি অপরাধ করেছি আমি বলো? এখানে বস। চলো বলো এবার কি হয়েছে। দেখ, তোর ছেলের আশীর্বাদ আছে। হ্যাঁ আছে তো, আর আগামীকালের মধ্যে তারিখটাও ঠিক হয়ে যাবে তো। তারপরে? তাহলে আবার কি? তাতে কি মানে? আচ্ছা একটা কথা বলো, ছেলের আশীর্বাদে সবচেয়ে বেশি ব্যক্তিত্ব কার থাকে? মালিকের। মালিক। তার মানে উনি এখন শাড়ি আর গয়না পরে ঘুরে বেড়াবেন, তাই বলতে চাইছো? না না, সেটাই তো বলছি, বিয়েতে সবচেয়ে বেশি ব্যক্তিত্ব থাকা উচিত ছেলের মায়ের, মানে হবু শাশুড়ির। হ্যাঁ বুঝতে পারলাম আমি, বুঝতে পারছি আমি মেয়েটার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, কিন্তু কি করতে হবে আমাকে বলো এখন, বলো। ধর্মরাজ মাহিয়া বংশী এত বড় হীরের ব্যবসায়ী, আর এই শুভক্ষণে স্ত্রীর জন্য কি একটা হীরের হার বানাতে পারে না? না না, এত বড় উপহার আমি মালিকের কাছে কি করে চাইতে পারি? আর তাছাড়া হীরের হার তো আমি পরিই না, খরচা হয়ে যাবে অযথা। বারে সন্তুরি, আরে ও তোমার স্বামী আর তুমিও স্ত্রী, তোমার পুরো অধিকার আছে। আর দীপাবলি বছরে কতবার আসে শুনি? একবারই তো আসে। আর এমন কি চাইছো তুমি? শুধু তো একটা হার চাইছো। কিন্তু হীরের হার আমি কি করব? এমনিতেও আমি পরি না। আচ্ছা একটা কথা বলো, তোমার পরিচয় কি? সন্তু বাঘেলা নাকি সন্তু মায়াবংশী? কে তুমি? আগে সন্তু বাঘেলা ছিলাম, আর এখন? আর এখন? এখন সন্তু মায়াবংশী, তাই তো? এখন তুমি এই পরিবারের মালকিন, আরে তোমার অধিকার আছে, বুঝলে? আগে বললেও পারতো তুমি এই কথাটা। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, বানিয়ে দেবো আমি সেটা। আর দেখ, এইভাবে রেগে দিস না যেন, একটু ভালোবেসে দিস, বুঝলি? বুঝতে পেরেছি মা, এটুকুই বলার ছিল নাকি আরো কিছু? আর দেখ, সামনে দীপাবলি, ওকে ভালো শাড়ি কিনে দিতে হবে। আশীর্বাদের জন্য হীরের হার, ধনতেরাসে হীরের লকেট, দীপাবলির জন্য সুন্দর একটা শাড়ি। না না মেঘনা দিদি, এত সব কিছু আমি মালিকের থেকে কি করে চাইতে পারি? না না। ওরে আমার সততার দেবী, তুমি যদি এটা না করো, আমি এক্ষুনি ডিএম এর কাছে গিয়ে বলবো তুমি এই সমস্ত কথা আমাকে ডিএম কে গিয়ে বলতে বলেছো। কিন্তু আমি এরকম কখন বললাম? ঠিক আছে, তুমি যদি চাও আমি এ ব্যাপারে কিছু না বলি, তাহলে এক্ষুনি গিয়ে ডিএম এর সঙ্গে কথা বলো, এক্ষুনি গিয়ে উপহার চাও, যাও। হ্যাঁ, সব বিষয় বুঝতে পেরে গিয়েছো ঠিক মতো? কেন? আরে আমার স্ত্রী সন্তু মাহিয়াবংশীর জন্য যখন হার বানানো হচ্ছে, সেটা কেমন হবে দেখতে সেটা তো জানো তুমি ভালোভাবে। হ্যাঁ তো ব্যাস, সেটা বানানো শুরু করো। আর শোনো, আর ওই গোবর্ধনকে বলো যে ওর শাড়িগুলো নিয়ে আমাদের বাড়িতে আসতে, সেগুলো দেখাতে, ঠিক আছে? এর মানে হলো মেঘনা দিদি মালিককে আগে থেকেই বলে রেখেছিলেন আমার জন্য মালিককে এতগুলো টাকা খরচা করতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। মালিক, ওই মেঘনা দিদি তো এমনিই বলছিলেন, আর আপনি ফোনও করে ফেললেন। কি বলছিলাম আমি? ওই আমি হীরের হারের কথা বলছিলাম। ও আচ্ছা, তার মানে হচ্ছে তুই এতক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সমস্ত কথা শুনছিলি, তাই তো? হ্যাঁ, না মানে বলতে চাইছি যে মেঘনা দিদি আমাকে বললেন যে আমি যেন এগুলো আপনার কাছে চাই। কিন্তু মালিক, হীরের হার আমার চাই না, কোনো সাধারণ হার হলেই হয়ে যাবে, আমার শাড়িও চাই না। এক মিনিট। এটা মানে এটা দাঁড়াচ্ছে যে মেঘনা আর মায়ের যৌথ প্রয়াস। ঠিক আছে ছাড়, ওরা যদি খুশি হয় এই বিষয়টাতে
সেই কারণে আমি বলে দিয়েছি হারের জন্য। মালিক, এত দামি হার আগে কখনো পরিনি আমি। তাতে কি হয়েছে, এবার পড়বি তুই। আবার সে হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? চা খাওয়াবি না আমাকে? আরে যা, তাহলে তাড়াতাড়ি গিয়ে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়, যা। আরে মূর্খ মেয়ে একটা, কি বলবো। মালকিন, আপনি জানেন ওই হীরের হাড়ের দাম কত হতে পারে? না, আমি মালিককে জিজ্ঞেস করিনি। আমি শুনেছি একটা হীরের দাম 10,000 টাকার হয়। তাহলে কম করে 5-6 লাখের কমে তো হবে না, তাই না? আমি তো জানতামই না। আমি দাদুকে সবসময় হিরে পালিশ করতে দেখেছি, কিন্তু কখনো ভাবিনি যে এত দামি হীরের হার পরবো আমি। তো এবার পরবি। তুই তো ফ্রিতেই পাচ্ছিস 9 লাখের হার। একটা কাজ করিস, তার থেকে অর্ধেক ছিঁড়ে একেও দিয়ে দিস। বাঁদরের গলায় মুক্তোর মালা। তোরা ভিখারিগুলো বাপের বাড়িতে সব হা ঘুরেছিলি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে। আর তুই সবাইকে উপোস রাখবি বলে ঠিক করেছিস? রান্না বান্না করবি না? ওর ভগ্নিপতিরও দেখা নেই, 1 নম্বরের ফাঁকিবাজ। আমার জামাইবাবু সম্পর্কে এরকম বলবেন না পিসিমা। এই, চোখ দেখাচ্ছিস কাকে? খারাপ লাগলো তোর জামাইবাবু বলে তো ওর হয়ে এত কথা বলছিস? না, মালিকের ভাইরা ভাই হয় সেই জন্য। খুব বার বেড়েছে তোদের না? একজন মুখে মুখে তর্ক করছে, হাসছে। সভ্যগুলো। খুব জোরে লাগলো? জোরে লেগেছে, কিন্তু অত জোরেও নয়, যত জোরে পিসিমার লেগেছে। তোরাল ফোন কেন তুলছে না? ছোট মালিক, আপনার চা। অর্জুন, তুমি কালকে বাড়ি ছিলে না? না, আমি আর তোরাল গিয়েছিলাম তোমার বাড়িতে আশীর্বাদের নিমন্ত্রণ করতে। আমি জানি সবকিছু। চা। বিভা, সাহায্য করো না। আরে এতগুলো শপিং ব্যাগ কোথা থেকে নিয়ে আসলি? আরে সেটা ছাড়ো হিতেন্দা, কিন্তু বিয়ের পর তোমার অবস্থা খুব খারাপ হতে চলেছে। কেন? মনে হচ্ছে তোরা আজকে পুরো দোকানটাই তুলে এনেছিস। ঠিক বলেছিস, আমি তো সারা জীবনেও এত শপিং করিনি হিতেন্দা। আজকে এই ব্যাগগুলো আমরা নিয়েছি, কিন্তু বিয়ের পরে তোর কি অবস্থা হবে সেটা আমরা জানি না। আমি কিছু বুঝলাম না রে কাদ্দু। কাদ্দু, সব কি? এতগুলো শপিং কে করেছে? আমি করেছি। হাই, আমার আগেই বোঝা উচিত ছিল। আরে পুরো কি গ্রামের জন্য শপিং করেছো? আরে না বাবা, এগুলো সব আমার জন্য। এখনো অনেক কিছু কেনা বাকি আছে জানো, কালকে আবার যেতে হবে। কাদ্দু, তুমি যাবে তো? না, কাল শশাঙ্কর অনেক কাজ আছে। বিভা, তুই চলে যাস। ওই তোরাল দিদি, আমি চলে তো যেতাম, কিন্তু এক্সাম আসছে তো, আর আশীর্বাদ আর বিয়ের সময় আমি পড়ার টাইম পাবো না। তো হিতেন্দা, তাহলে তুমি চলে যাও। হ্যাঁ হিতেন, তুমি চলো, খুব ভালো হবে। আরে তোমার মাথা ঠিক আছে তো? আরে আশীর্বাদের জন্য এতগুলো শপিং, আর তুমি আরো করবে? আরে এতে অবাক হবার কি আছে? এই প্রথমবার আমার আশীর্বাদ হবে, এইটুকু শপিং তো করতেই পারি না। বিলো এইটুকুনি হয়। এই নাও হিতেন্দা। এটা কি? আরে মৌলিক, তুমিই বলো, বিয়েতে এইটুকু শপিং তো করতেই হয়, তাই না? আরে কোথায় যাচ্ছ? দেখো কত শপিং করেছি আমি। আর এই দেখো, এই দেখো, এই দেখো আমার শাড়ি, কি সুন্দর দেখতে। এই দেখো, ভালো না? মৌলিক,
তোরাল কিছু বলছে? হ্যাঁ, খুব ভালো। মৌলিক, কোনো প্রবলেম হয়েছে? কিছু তো একটা প্রবলেম হয়েছে।